নেপালের সরকার বিরোধী আন্দোলনে ৩ দিন হোটেল বন্দি থাকার পর আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেনাবাহিনীর বিশেষ সহযোগিতা। হংকং ম্যাচ দিয়ে রাতে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। জয় তুলে নিয়ে সুপার 4-এ এগিয়ে যাওয়ার লক্ষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। এশিয়া কাপ নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবির সভাপতি বুলবুলের। দেখছেন ফাইনালের স্বপ্ন। দুই ওপেনার গড়ে দেবেন পার্থক্য, প্রত্যাশা তামিম ইকবালের। এবং বিসিবির বিশেষায়িত ব্যাটিং প্রশিক্ষণ কোর্সে মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল 2 কোচিং কোর্সের আওতায় আনতে চান সভাপতি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ফুটবলের খবর জানাবো। নেপালের সরকার বিরোধী আন্দোলনে ৩ দিন হোটেল বন্দি থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে দুপুরে দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে জাতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে স্থগিত করা হয় ম্যাচ। সেই দিনই দেশে ফেরার চেষ্টা করে জাতীয় দল। তবে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেলে হোটেল বন্দী হয়ে পড়েন হাভিয়ার কাবরেরার দল। হোটেলে আক্রমণের শিকার না হলেও আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকেন তারা। অবশেষে গতকাল আবারও নেপাল বিমানবন্দরের কার্যক্রম শুরু হলে ফুটবলারদের ফেরানোর উদ্যোগ নেয় বাফুফে, যেখানে বিশেষ সহযোগিতা দেয় বাংলাদেশ সেনাবাহিনী। এবারে ক্রিকেটের খবর। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযানে নামছে বাংলাদেশ। ফ্লাডলাইটে এই ম্যাচের আগে শেষ প্রস্তুতি সেরেছে পুরো দল। ব্যাটিং বোলিং প্র্যাকটিস করলেও ফিল্ডিংয়ে বাড়তি গুরুত্ব দিয়েছে টাইগাররা। পরিসংখ্যান কিংবা অতীত ভুলে এই ম্যাচেই পূর্ণ মনোযোগ লিটন কুমার দাসের। অন্যদিকে টাইগারদের সমীহ করলেও ঘুরে দাঁড়াতে চায় হংকং। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুনের ম্যাচ প্রিভিউ। এশিয়া কাপে আলোচনাটা বেশি গরম নিয়ে। রাতেও 40 ডিগ্রির বেশি তাপমাত্রা ভাবনা বাড়াচ্ছে সব দলেরই, যেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও। গরম থেকে ক্রিকেটারদের বাঁচাতে নিজেদের অনুশীলনে খুব বেশি জোর দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। গরম সবার জন্য সমান হবে, সেক্ষেত্রে আমাদের প্রিপেয়ার থাকতে হবে যে আমরা কিভাবে ম্যাচে 100% দিতে পারি। যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। তো গরম সবাই উভয় পক্ষে সমান হবে। এই ভেন্যুতে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এছাড়া আছে হংকং এর বিপক্ষে হারের ক্ষতটাও। লিটন আপাতত দূরে রাখতে চাচ্ছেন নেতিবাচক ভাবনা। দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক। আমরা যথেষ্ট পরিমাণে ওয়েল প্রিপেয়ার্ড এই টুর্নামেন্টের জন্য। আমরা গেমে নামবো ম্যাচ জেতার জন্য, এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কি অপোনেন্ট। সবসময় আমি যে কথাটা বললাম, আমাদের 100% গেমটাই খেলতে হবে। যে কোনো টিমের সাথে আপনার নিজের বেস্ট এফোর্টটাই দিতে হবে। ঠিক অন্যদিকে বড় হার দিয়ে শুরু করা হংকং কাজ কঠিন করে দিয়েছে বাংলাদেশের জন্য। ডুয়ার ডাই ম্যাচে একটা অঘটনের জন্ম দিতে চায় দলটার লঙ্কান কোচ। ইতিবাচক থেকে যতটা সম্ভব খেলা ও মোমেন্টাম ধরে রাখার চেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। তারা শক্ত প্রতিপক্ষ। বাংলাদেশ দলে ভালো স্পিনার আছে, ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। তবে আমাদের হাতে যা আছে সেটাই নিয়ন্ত্রণ করতে পারি। পরের ম্যাচে যেন ভালো করতে পারি, সেই বিষয়ে কাজ করতে হবে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেটে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। শেখ জায়েদ স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে বাংলাদেশ দল যখন নামবে, তখন তাদের সামনে রেকর্ড ভাঙার একটা সুযোগ। কারণ এই মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ দল কোনো জয় খুঁজে পায়নি টি-20-তে। প্রতিপক্ষ যেহেতু সহজ, তাসকিন লিটনদের সামনে, তাই সেই সুযোগটা এখন বেশ ভালোই উকি দিচ্ছে। সেই সাথে বাংলাদেশ দলের এশিয়া কাপ মিশনটা কেমন হবে তার অনেকখানি নির্ভর করবে এই গ্রুপ পর্বের প্রথম ম্যাচের উপরে। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে টাইগাররা। শুভ সূচনার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামবে লিটনরা।
নেদারল্যান্ডস সিরিজের মতো পরীক্ষা নিরীক্ষা নয়, নিয়মিত ক্রিকেটারদের নিয়েই সাজানো হবে দল। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন, আর তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে তানজিম সাকিবকে। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন। আরও একটা এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যে টুর্নামেন্টে বাংলাদেশ 3 বার ফাইনালে উঠেও শিরোপাটা ঠিক হাত দিয়ে ধরতে পারেনি। সেই টুর্নামেন্টে আরও একবার বাংলাদেশ শুরু করতে যাচ্ছে জয়ের লক্ষ্যে, এবং তাদের সেই ইতিহাস পাল্টানোর মঞ্চে প্রথম প্রতিপক্ষ যখন কিছুটা দুর্বল, তখনও আসলে সহজভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। কারণ তারা যে গ্রুপে পড়েছে, সেই গ্রুপে প্রতিটা জয়ের ব্যবধান বড় পার্থক্য তৈরি করে দিতে পারে সুপার 4-এ ওঠার ক্ষেত্রে। সেক্ষেত্রে লিটন কুমার দাসরা এই হংকংয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ সাজাবে, এবং সেই পূর্ণ শক্তির স্কোয়াড সাজাতে গিয়ে বাংলাদেশ দলে অবশ্যই পরিবর্তন আসবে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট যে পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই এবারের এই এশিয়া কাপের মঞ্চে, এবং সেখানে বাংলাদেশ দলে অন্তত 2টি পরিবর্তন আসতে পারে। যেমনটা ধারণা করা হচ্ছে, এই ম্যাচে সাইফ হাসান ড্রপ হবে এবং তার জায়গায় অভিজ্ঞ যে তাওহিদ হৃদয় রয়েছে, সে ছন্দে না থাকলেও বাংলাদেশ দল তার উপরে আরো একটাবার বিশ্বাস করতে যাচ্ছে, এবং তারা চাচ্ছে যে হংকংয়ের বিপক্ষে নিজের ব্যাট ফেসটা ঘুরে দাঁড়িয়ে আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা করবে মিডল অর্ডার ব্যাটার। সেই সাথে আরও একটা পরিবর্তন আসবে অবধারিতভাবেই, নাসুম আহমেদের জায়গায় খেলবেন রিশাদ হোসেন। কারণ এই ধরনের ক্রুশিয়াল ম্যাচে যখন একটা লেগ স্পিনার আপনার স্কোয়াডে থাকে, সেই বোলারকে অবশ্যই আপনি ব্যবহার করতে চাবেন ব্যাটিং অ্যাবিলিটির কথা মাথায় রেখে, এবং যেভাবে সে ট্রাম্প কার্ডে পরিণত হতে পারে, সেক্ষেত্রে তাকে নিয়েই আসলে হংকংয়ের বিপক্ষে নিজেদের একাদশটা সাজাতে। ধারণা করা হচ্ছে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ 3 পেসার নিয়ে নামবে। সেক্ষেত্রে তাসকিন মোস্তাফিজ তো অবধারিতভাবেই থাকবে, এবং থার্ড পেসার হিসেবে তানজিম সাকিবকে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যেভাবে পরামর্শ করেছে, তাতে এটা বলাই যায় থার্ড পেসার হিসেবে শরীফুল নয়, তানজিম সাকিবই উঠতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে। তবে বাংলাদেশ দলের একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে নিজেদের মিডল অর্ডার। সম্প্রতি টপ অর্ডার বেশ ভালো রান করলেও মিডল অর্ডার সেভাবে রানের দেখা পায়নি। দলের যখন প্রয়োজন হবে মিডল অর্ডারে, তখন তারা যেন দলকে বিপদ থেকে উদ্ধার করে। বাংলাদেশ দলের একটা 5th বোলিং অপশন লাগবে। সেক্ষেত্রে শামীম পাটোয়ারি যেহেতু নেদারল্যান্ডস সিরিজে অসুস্থ ছিলেন, সে সুস্থ হওয়ার কারণে তাকে আবারও টিম ম্যানেজমেন্ট সেই দলের একাদশে বিবেচনা করবে। শামীম পাটোয়ারি, জাকির আলী কিংবা তাওহিদ হৃদয়রা যদি রান করে, তাহলে হয়তো মিডল অর্ডারের যে চিন্তাটা, সেই চিন্তাটা বাংলাদেশ দলের থাকবে না। 2023 এশিয়া কাপের আগে যত নাটকীয়তা, সেই সব নাটকীয়তা পেছনে ফেলে 2025 এশিয়া কাপে বাংলাদেশ খেলতে চায় একটা দল হিসেবে। এই দলে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নেই মাঠের বাইরের বিভিন্ন ধরনের আলোচনা। কে কতটুকু দল হিসেবে পারফরমেন্স করবে, সেটাই আসলে নির্ধারণ করবে বাংলাদেশ দলের এশিয়া কাপের ভাগ্য। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। টি20 ফরম্যাট হওয়ায় লিটন দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা দেখছেন। তবে ভালো করতে হবে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিংয়ে, পাশাপাশি আফগানিস্তান বধের কৌশলেও বলে দিলেন বুলবুল। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নতুন আসরে নতুন স্বপ্ন টাইগারদের। মেগা ইভেন্টে টাইগারদের নিয়ে ইতিবাচক সম্ভাবনা দেখেন বিসিবি সভাপতিও। এশিয়া কাপ খেলার আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলার আক্ষেপ থাকলেও ঘরের মাটিতে প্রস্তুতি নিয়ে আসার কথা শুনিয়ে গেছেন অধিনায়ক লিটন দাস। সঙ্গে আছে টানা 3 টি20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস। এবার প্রস্তুতিতেও ছিল ভিন্নতা। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড কাজ করেছেন মাসখানেক। ক্রিকেটারদের শিখিয়েছেন বড় শট খেলার কৌশল। তাই দল নিয়ে আশাবাদী বোর্ড। তবে ভালো করতে হলে কি করতে হবে, সেই পরামর্শও দিলেন আমিনুল ইসলাম। আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন, বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। দায়িত্ব নেয়ার পর একের পর এক পরিকল্পনা করে যাচ্ছেন বুলবুল। কাঠামো উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন আফগানিস্তান ক্রিকেটে, যার সুফল পাচ্ছে এশিয়ার দেশটি। বর্তমান সময়ে দারুণ পাল্লা দিচ্ছে বড় দলগুলোর সঙ্গে। এই দলটা আছে এশিয়া কাপে টাইগারদের গ্রুপে। তাদের বিপক্ষে জয় পেতে কি করতে হবে বাংলাদেশকে, সেই পরামর্শও দিলেন বুলবুল। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা।
তাদের হোম অ্যাডভান্টেজটা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। যদিও আবুধাবিতে অনুশীলনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের, কারণ প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে তাসকিন, তানজিদ তামিম, তানজিম সাকিব, শরীফুলদের। প্রতিপক্ষের সঙ্গে কন্ডিশনও বড় পরীক্ষা নিতে যাচ্ছে টাইগারদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টি-20 ক্রিকেট আগের চেয়ে ভালো খেলছে বাংলাদেশ দল। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন নিজেদের দিন বদলে দিতে পারেন ম্যাচের ভাগ্য। অধিনায়ক হিসেবে লিটনও দিন দিন নিজেকে পরিণত করছেন। তাই এশিয়া কাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। টুর্নামেন্টের গ্রুপ অফ ডেতে সুপার 4-এ কোয়ালিফাই করবে টাইগার্স প্রত্যাশা তার। তবে সুপার 4-এ যেতে না পারলেও বাংলাদেশ দল খারাপ না বলেও মন্তব্য করেছেন তামিম। এশিয়া কাপ আসছে কয়েকদিন পর, কি এক্সপেক্ট করছেন? বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো হোম সিরিজ জিতেছে, যদিও উইকেট, অপোনেন্ট এসব নিয়ে অনেক কথা রয়েছে, তারপর 3টা সিরিজ জয়ের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দল গেছে এশিয়া কাপ খেলতে। কি এক্সপেক্ট করছেন আপনি এই এশিয়া কাপে? আমার কাছে মনে হয় টি-20 বাংলাদেশ অ্যাকচুয়ালি লাস্ট 3-4টা সিরিজ ধরে খুব ভালো খেলছে। তাদের খুব ভালো দুইটা ওপেনার আছে। আমি খুব আশা করি যে তারা নিজস্ব পোটেনশিয়ালটা বুঝতে পারুক, কারণ তাদের মধ্যে এত এবিলিটি দুইজনের মধ্যেই, তারা ক্যান ডু ওয়ান্ডার্স ফর বাংলাদেশ ক্রিকেট, স্পেশালি এই ফরম্যাটে। সো যেহেতু একটা কনফিডেন্স তাদের সাথে আছে, তাদের সাথে উইনিং আছে, ড্রেসিং রুম লুকস হ্যাপি, লিটন ইজ লিডিং দ্য সাইড ওয়েল, তো আমার কাছে মনে হয় দে শুড বি ভেরি কনফিডেন্ট। পাকিস্তানকে সিরিজ আমরা হেরেছি, আফগানিস্তানের সাথে আমাদের সবসময় একটা কন্টেস্ট হয়। বাংলাদেশ শুড বি ভেরি কনফিডেন্ট। আর যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এ ধরনের যদি ক্রিকেট এভাবে করে কন্টিনিউ করতে পারে, আই এম ভেরি কনফিডেন্ট। আপনি বলছেন ভালো করবে, ভালোটা আপনার চোখে কি হলে ভালো? আমার কাছে মনে হয় যে গ্রুপে বাংলাদেশ আছে, দ্যাটস আ গ্রুপ অফ ডেথ। এটা অস্বীকার করে কোনো লাভ নেই। আফগানিস্তান ইন টি-20 ফরম্যাট ইজ আ ভেরি সিরিয়াস টিম, ভেরি ভেরি গুড টিম। শ্রীলঙ্কা ইজ অলসো আ ভেরি গুড টিম। এখান থেকে কেউ যদি স্লিপ করে যায়, দ্যাট ডাজন্ট মিন যে তারা লাস্ট 6-7 মাস 1 বছরে যা করেছে ওগুলো আপনি ভুলে যাবেন। হতেই পারে, একটা টুর্নামেন্টের মধ্যে এটা হইতে পারে। আইডিয়ালি আমি চাবো টপ 4-এ কোয়ালিফাই করুক, ফাইনাল খেলুক। আমি তো অবশ্যই অ্যাজ আ ক্রিকেটার প্লাস ক্রিকেটার আমি একজন ফ্যানও, তো এই জিনিসটা তো আমি অবশ্যই চাবো আমার টিম এই জিনিসটা করুক। হ্যাঁ, বাট এই জিনিসটার সাথে মনে রাখতে হবে যে কোনো কারণে যদি প্রথম গ্রুপ থেকে ফেলও করে যায়, যে লাস্ট 3-4টা সিরিজে যে সাকসেস বাংলাদেশের, এটা ভুলার কোনো কারণ নেই, বা এটাও না মানার কোনো কারণ আছে যে বাংলাদেশ টি-20 ক্রিকেট এখন খুব বাজে খেলছে জাস্ট বিকজ আপনি কোয়ালিফাই করতে পারলেন না। বাট আমি বিশ্বাস করি, আমার মনে হয় যে বাংলাদেশ ওই গ্রুপ থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর তারপরে নেক্সট যে পর্ব, যে সুপার 4 যে পর্ব, দ্যাট উইল বি চ্যালেঞ্জিং বিকজ দিস অল টিমস আর সিরিয়াস টিমস। এগেইন এই 4টা টিমের যেটা আমরা চিন্তা করছি, আমরা তো আসলে জানি না যে কোন 4টা টিম হবে। এই 4টা টিম যেভাবে আমরা চিন্তা করছি, এই 4টা টিমকেও তো বাংলাদেশ কোনো না কোনো সময় কোনো না কোনো পর্যায়ে হারিয়েছে। সো আমার কাছে মনে হয় এভাবে করে চিন্তা করলে আমাদের নিজেদের কাছে খুব পজিটিভ মনে হয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। নেপালের সরকার বিরোধী আন্দোলনে 3 দিন হোটেলবন্দি থাকার পর আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই মুহূর্তে রাজধানীর পুরাতন বিমানবন্দরে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফাহিম, কাটিয়ে অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল। নেপালে আটকে পড়ার পর প্রায় আটকে ছিল বাংলাদেশ ফুটবল দল 2 দিন। এরপরে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে, কার্গো বিমানে কিন্তু আটকে পড়া ফুটবলার এবং সাংবাদিক সহ বাংলাদেশের যে নাগরিকরা আছেন তাদেরকে নিয়ে আসলে কিন্তু যে বিশেষ ফ্লাইটটি, সেই ফ্লাইটটির ব্যবস্থা করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এবং সেই ফ্লাইটটি আসলে বাংলাদেশ আজকে বিকাল 3টা নাগাদ যে বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি সেখানে পৌঁছানোর কথা রয়েছে। যদি বলি বাংলাদেশ ফুটবল দলের কথা, বাংলাদেশ ফুটবল দল 2টি প্রস্তুতি ম্যাচ খেলতে নেপাল গিয়েছিল। সেখানে প্রথম ম্যাচটি খেললেও কিন্তু পরে ম্যাচটি খেলা হয়নি। কারণ হচ্ছে যে নেপালে যে সরকার বিরোধী আন্দোলন, সেই বিরোধী আন্দোলনের জন্য কিন্তু গত 8 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সেই আন্দোলনের জন্য কিন্তু 9 সেপ্টেম্বর বাংলাদেশ দলের যে ম্যাচ, সেই ম্যাচ বাংলাদেশ খেলতে পারেনি। এবং কি সেই ম্যাচ তো খেলতে পারেনি, বরং প্রায় হোটেল বন্দী ছিল বাংলাদেশ ফুটবল দল। 2 দিন হোটেল বন্দী ছিল। যে নিরাপত্তার সংখ্যা, সেই নিরাপত্তার সংখ্যার কারণে কিন্তু ফুটবল
ফুটবল দল এবং কি বাফুফে চেয়েছিল যে আসলে একদিন আগে যে নির্ধারিত সময় বাংলাদেশ দলের 9 তারিখ ম্যাচ খেলার কথা ছিল এবং 10 তারিখে বাংলাদেশে ফেরার কথা ছিল, সেই একদিন আগে কিন্তু ফ্লাইট এগিয়ে আনার কথা ছিল এবং দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের যে কাঠমান্ডুতে যে ত্রিভুবন বিমানবন্দর, সেই বিমানবন্দরটি বন্ধ হয়ে যায় এবং সেখানকার যত কার্যক্রম এবং ফ্লাইট সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় সেটা কিন্তু সম্ভব হয়নি এবং কি শেষ পর্যন্ত আসলে যেহেতু দলের সংখ্যা, সেখানে একটি অস্থির পরিবেশ ছিল এবং কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই অস্থির পরিবেশে দলকে রাখতে চান এবং বিশেষ ফ্লাইট বিমান বাহিনীর সাহায্যে কিন্তু দলকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তো বাংলাদেশ দলের দেশে ফেরা নিয়ে পুরাতন বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার সবশেষ খবর জানাতে ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফাহিম ইসলাম। ক্রিকেট এডুকেশনের অংশ হিসেবে এবার জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল 2 কোচিং কোর্স করাতে চান বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এর ফলে কোন কোচের জন্য অপেক্ষা না করে নিজেদের সমস্যা তারা নিজেরাই সমাধান করতে পারবেন বলে বিশ্বাস তার। এদিকে বিসিবির বিশেষায়িত ব্যাটিং কোচিং কোর্সে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সহ ঘরোয়া ক্রিকেটে খেলা আরও বেশ কয়েকজন জাতীয় ক্রিকেটার, যা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রেসিডেন্ট। আশা, আগামীতে নারী ক্রিকেটারদেরকেও পাওয়া যাবে কোচিং কোর্সগুলোতে। We need to be patient, get the systems, the structures, the coaching right, and he's the man. পেশেন্স রাখি আমরা ওয়েট ফর দ্য লুজ বলের জন্য ওয়েট করব আর ভালো বলটা ছেড়ে দেব। একটা দেশের ক্রিকেট কাঠামো বদলে ফেলতে চান অ্যাশলে রসের কথাগুলো মেনে চললেই হবে। খুব কঠিন কিছু কিন্তু নয়। ধৈর্য, সিস্টেম, স্ট্রাকচার এবং ভালো কোচিং পদ্ধতি, এসবের সম্মিলনে চাইলেই বদলে ফেলা যায় ক্রিকেটকে। আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটে ফিরে আসার পর থেকেই জোর দিয়েছেন সিস্টেম এবং স্ট্রাকচারগুলোকে বদলে ফেলার। এবার সে ধারাবাহিকতায় শুরু হয়েছে দেশীয় কোচদের জন্য উন্নত প্রশিক্ষণ কোর্স, যাতে আইসিসির সার্টিফাইড প্রশিক্ষক হিসেবে আছেন বুলবুল নিজেই, আর তার সঙ্গে 2 বিশ্বখ্যাত কোচিং ইনস্ট্রাক্টর অ্যাশলে রস এবং ইয়ান র্যানশো। বিসিবির আয়োজিত এই কোর্সে এবার চমক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি ছাড়াও আছেন মোহাম্মদ আশরাফুল, নাজিমুদ্দিন, মার্শাল আইয়ুব, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, শামসুর রহমান শুভ, তুষার ইমরান, সোহেল ইসলাম এবং শাহরিয়ার নাফিসের মতো প্রথিতযশা কোচ এবং ক্রিকেটাররা। বুলবুলের আশা, তাদের হাত ধরেই শুরু হবে ক্রিকেটের পরিবর্তন। রিয়াদ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালে, এরা সবাই প্রথিতযশা সাকসেসফুল টেস্ট ক্রিকেটার্স এবং তাদের যে একটা ছোট্ট হিসাব দেই, যদি তারা ইন্টারন্যাশনাল লেভেল এখানে খেলে আর কোচিং যদি 0 থাকে তাহলে তো কোচ করতে পারবে না। বাট তারা যখন অনেক উঁচু মানের কোচিং কোর্স গ্রহণ করবে এবং তাদের প্লেয়িং এক্সপিরিয়েন্স যখন একসাথে করবে, ওই মিক্সটা পৃথিবীতে খুব রেয়ার। তো তাদের রেয়ার টাইপ যারা এখানে এসছে, তারা শুধু খেলা না, তারা বিশ্বমানের কোচ হওয়ার জন্য প্রথম পদক্ষেপ আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য ওয়ান। ক্রিকেটার থেকে কোচ হওয়া নতুন কোনো ট্রেন্ড নয়। ইদানিং তো মাঠের খেলা থেকে অবসর নেয়ার আগেই কোচিং কোর্স শেষ করে ফেলেন অনেকে, যার উদাহরণ বিশ্ব ক্রিকেটে ভুরি ভুরি। বাংলাদেশেও আছেন কয়েকজন। বিষয়টিকে এবার আরও বেশি কার্যকর করতে চান আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের ক্রিকেটারদের লেভেল 2 কোর্স করা বাধ্যতামূলক করতে যাচ্ছেন বিসিবি বস। আমাদের জাতীয় দলের ক্রিকেটার যারা আছে, আমরা তাদের সবাইকে আমরা লেভেল 2 কোচ বানাবো, এই জন্য যে তাদেরকে কোচের জন্য অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই তাদের ছোট ছোট প্রবলেমগুলো সলভ করতে পারবে। এবারের কর্মশালায় ছিল না নারী ক্রিকেটারদের অংশগ্রহণ। বিষয়টিতে অবশ্য হতাশ নন বুলবুল। তার আশা, আগামীতে নারীদেরও দেখা যাবে এই প্যানেলে। নারী ক্রিকেট কোচদের জন্য আমরা কিছু তাদের অংশগ্রহণ করার জন্য কিছু শিথিল রাখবো তাদের ব্যবস্থাটা, কেননা হয়তো এখন যে পুরুষ কোচের কোয়ালিফিকেশন আছে তাদের সাথে নেই। বিশেষায়িত এই ব্যাটিং কোচিং কোর্স চলবে শুক্রবার পর্যন্ত। 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল 3 কোচিং কোর্স। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। বিশ্বকাপ সামনে রেখে প্রথম ধাপে টিকিট বিক্রির কার্যক্রম শুরু ফিফার। সংগ্রহ করা যাবে শুধু ভিসা কার্ড দিয়ে। 19 সেপ্টেম্বর পর্যন্ত বুকিং। আগামী রোববার এশিয়া কাপের সুপার ক্লাসিকোতে লড়বে ভারত পাকিস্তান। তবে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে এবার আগের সেই উন্মাদনা নেই দর্শকদের মধ্যে। টিকিটের অস্বাভাবিক দাম ও আয়োজকদের প্যাকেজ সিস্টেমের কারণে এখনও অবিক্রিত রয়েছে বেশিরভাগ টিকিট। উচ্চ মূল্যের পাশাপাশি কোহলি, রোহিত শর্মাদের অবসরের কারণেও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ কমে গেছে বলে মনে করছেন আয়োজকরা।
ভারত পাকিস্তান ম্যাচ মানেই পরতে পরতে রোমাঞ্চ আর উত্তেজনার ছড়াছড়ি। দুদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বকাপ বা আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া দুদেশের ম্যাচ দেখার সুযোগ হয় না ক্রিকেট প্রেমীদের। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তো অবস্থার আরও অবনতি হয়েছে। দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্তে কঠোর অবস্থানে ভারত। এবছর ফেব্রুয়ারিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুদলের ম্যাচ ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 25,000। হাই ভোল্টেজ সে ম্যাচের টিকিট শেষ হতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। এবার নানা নাটকের পর শুরু হওয়া এশিয়া কাপে আগামী রোববার সে একই ভেন্যুতে দেখা হচ্ছে দুদলের। তবে এবার একেবারে ভিন্ন চিত্র দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে হোটেল মোটেলে তিল ধারণের ঠাঁই ছিল না, সেখানে এশিয়া কাপের টিকিট নিয়ে একেবারেই আগ্রহ নেই সমর্থকদের। এর কারণ টিকিটের অস্বাভাবিক দাম ও আয়োজকদের উদ্ভট প্যাকেজ সিস্টেম। এবার ভায়োগাগা ও প্ল্যাটিনাম লিস্টের মতো প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট। এবার এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের সবচেয়ে দামি টিকিট ভিআইপি সুইটস ইস্টে 2 সিটের দাম ধরা হয়েছে 2,57,815 রুপি। রয়্যাল বক্সের দাম ধরা হয়েছে 2,30,700 রুপি। স্কাই বক্স ইস্টের দাম ধরা হয়েছে 1,67,815 রুপি। প্ল্যাটিনাম টিকিটের মূল্য 75,659 রুপি। গ্র্যান্ড লাউঞ্জের দাম ধরা হয়েছে 41,153 রুপি। প্যাভিলিয়ন ওয়েস্টের মূল্য রাখা হয়েছে 28,174 রুপি। সবচেয়ে কম দামি টিকিট জেনারেল ইস্টের দাম 2 সিটের জন্য গুনতে হবে 10,000 রুপি। টিকিটের দামের পাশাপাশি আরও একটা কারণে এবার এই ম্যাচে আগ্রহ হারিয়েছেন দর্শকরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারানোর নায়ক বিরাট কোহলি অবসর নিয়েছেন টি-20 থেকে। এই সংস্করণকে বিদায় বলে দেয় নেই রোহিত শর্মাও। পাকিস্তান দলেও পারফরমেন্স ভালো না থাকায় সুযোগ পাননি বাবর আজম। তারকা ক্রিকেটাররা না থাকায় এই ম্যাচের অনেক টিকিটই এবার রয়ে গেছে অবিক্রিত। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করল ফিফা। প্রথম ধাপে ভক্তরা এই টিকিট বুকিং দিতে পারবে 19 সেপ্টেম্বর পর্যন্ত। শুধুমাত্র ভিসা কার্ডধারীরা সংগ্রহ করতে পারবেন প্রথম ধাপে টিকিট। বুকিং নিশ্চিত হওয়ার পর যা সংগ্রহ করা যাবে 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মধ্যে। বিশ্বকাপ সামনে রেখে এবার 3 ধাপে টিকিট বিক্রি করবে ফিফা। অপেক্ষার পালা ফুরালো। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করলো ফিফা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকাল 11টা থেকে ওপেন করা হয় ফিফার ওয়েবসাইট। তবে সবার জন্য উন্মুক্ত নয় এই প্ল্যাটফর্ম। শুধুমাত্র ভিসা কার্ডধারীরা পাবেন প্রথম ধাপের এই টিকিট সংগ্রহের সুযোগ। 10 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে বুক করা যাবে টিকিট। একজন একটি নির্দিষ্ট ম্যাচের জন্য বুকিং দিতে পারবেন 4টি টিকিট। পুরো টুর্নামেন্টের জন্য একজন সর্বোচ্চ 40টি টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রথম ধাপে যাদের বুকিং কনফার্ম হবে তারা 29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরের মাঝে সংগ্রহ করতে পারবেন ম্যাচ টিকিট। আগামী 27 অক্টোবর থেকে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু করবে ফিফা, যা চলবে 31 অক্টোবর পর্যন্ত। সেকেন্ড ফেজে যারা বুকিং কনফার্ম করতে পারবেন তাদের টিকিট সংগ্রহের টাইম স্লট মার্চ নভেম্বর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। আর তৃতীয় ও শেষ ধাপের টিকিট ফিফা বিক্রি করবে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর। আগামী 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। বিশ্বকাপের টিকিট নিয়ে এবার অদ্ভুত নিয়ম বেঁধে দিয়েছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। গ্রুপ পর্বের ম্যাচ টিকিটের সর্বনিম্ন মূল্য $60 বলা হলেও চাহিদা বাড়লে মূল্য বৃদ্ধি পাবে রেশিও অনুযায়ী। আর ফাইনাল ম্যাচ টিকিটের প্রাথমিক মূল্য নির্ধারণ করা হয়েছে $6,730 বাংলা মুদ্রায়, যা প্রায় 8.5 লাখ টাকার কাছাকাছি। কাতার বিশ্বকাপের তুলনায় টিকিটের মূল্য ব্যাপক হারে বাড়িয়েছে ফিফা। 2022-এ ম্যাচ টিকিটের মূল্য ছিল $69 থেকে $1,607 মাঝামাঝি। সেখানে এবার তা এখনই স্পর্শ করেছে প্রায় $7,000। এর আগে 1994 বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। তখন টিকিটের মূল্য নাগালের মধ্যেই রেখেছিল আয়োজক দেশটি। আগামী 11 জুন থেকে শুরু হয়ে বিশ্বকাপ চলবে 19 জুলাই পর্যন্ত। এর আগে 32 দেশ নিয়ে আয়োজিত হলেও এবারই প্রথম 48 দেশ অংশ নেবে গ্রেটেস্ট শো অন আর্থে, যার ফলে ম্যাচ সংখ্যাও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে সর্বমোট 110। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি যৌথভাবে এই বিশ্বকাপের আয়োজক কানাডা এবং মেক্সিকো। এসএম ইকবাল, সময় সংবাদ। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বিসিবির অনাপত্তিপত্র চেয়েছেন তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে আগ্রহ দেখিয়েছেন
23 বাংলাদেশি ক্রিকেটার, যার মধ্যে নিলামে নাম ছিল মোস্তাফিজ ও তাইজুলের। মোস্তাফিজ দল না পেলেও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল এসএ টি20তে পেয়েছেন তাইজুল। বাংলাদেশি মুদ্রায় প্রায় 35 লাখ টাকায় এই স্পিনারকে নেয় ডারবান সুপার জায়ান্টস। দেশের বাইরে যা তাইজুলের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ হতে যাচ্ছে। এদিকে সরাসরি আইএল টি20তে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। এক বিবৃতি দিয়ে কাটার মাস্টারকে দলে ফেরানোর কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই দুই লিগের জন্য বিসিবির কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন মোস্তাফিজ ও তাইজুল, তবে তাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ক্রিকেট বোর্ড। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নেপালে সরকার বিরোধী আন্দোলনে 3 দিন হোটেলবন্দি থাকার পর আজ দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেনাবাহিনীর বিশেষ সহযোগিতা। হংকং ম্যাচ দিয়ে রাতে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। জয় তুলে নিয়ে সুপার 4-এ এগিয়ে যাওয়ার লক্ষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। এবং বিশ্বকাপ সামনে রেখে প্রথম ধাপে টিকিট বিক্রির কার্যক্রম শুরু ফিফার। শুধুমাত্র সংগ্রহ করা যাবে শুধুমাত্র ভিসা কার্ড দিয়ে। 19 সেপ্টেম্বর পর্যন্ত বুকিং। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।